দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ প্রবাসী মুখের 688তম পর্ব প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো ইউরোপের দেশ গ্রিস নিয়ে। গ্রিসে আমাদের বাংলাদেশিরা কেমন আছেন এবং নতুন করে সেখানে আমরা অভিবাসীদের পাঠাতে পারবো কিনা, আমাদের জনশক্তি পাঠাতে পারবো কিনা, সেই সম্ভাবনা নিয়ে কথা বলবো। আজ আলোচনার জন্য আমরা স্টুডিওতে দুজন অতিথিকে কানেক্ট করেছি, তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের গ্রিস প্রবাসী কামরুজ্জামান ভূঁইয়া ডালিম, আপনাকে বাংলা ভিশন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। এবং আরেকজন হলেন আমিনুল মজুমদার, তিনিও গ্রিস প্রবাসী, আপনাকেও বাংলা ভিশন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। আমি প্রথমেই কামরুজ্জামান ভূঁইয়া ডালিম আপনার কাছে জানতে চাইব যে গ্রিসের যে ভিসা দেওয়া শুরু হয়েছে, অর্থাৎ ভিসা যে চালু হয়েছে অভিবাসীদের জন্য, সেটি কবে থেকে শুরু হয়েছে এবং এটা শেষ হবে কখন? আসলে আপনি যে কথা বললেন সেটা চুক্তি হয়েছে বাংলাদেশ এবং গ্রিসের সাথে। একটি চুক্তি হয়েছিল দুই সরকারের মাঝখানে, যে গ্রিসে যারা বাংলাদেশে অবস্থান করে তাদেরকে বৈধতা করে নিবে এবং বাংলাদেশ থেকে প্রতি বছর 4,000-এর মতো প্রতি বছর 4,000 করে লোক আনবে। এবং সে চুক্তি অনুযায়ী সেটা প্রায় 1 বছর যাবত শুরু হয়ে গেছে, কিন্তু সেই শুরুটা এত দীর্ঘস্থিত হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইন্ডিয়াতে, যেহেতু বাংলাদেশে আমাদের এম্বাসি নাই, সেই এম্বাসি না থাকাতে সেটা ভোগান্তি অনেক। এবং দূতাবাস থেকে যতটা জানতে পেরেছি যে প্রায় বাংলাদেশ লোক 1800 মতো বিএসএফ অফিসের ভিসা জমা পড়েছে, প্রায় 1800 মতন। কিন্তু দেখা গেছে 1800 ভিসা জমার 1800 কেউ ভিসা পায়নি, 2 থেকে 300 লোকের ভিসা হয়েছে, আর বাদবাকি ভিসাগুলো এখনো হয়নি। তবে এই ভিসাগুলো হচ্ছে না একটি কারণ, সেটা হচ্ছে দিল্লিতে যেতে হয় এবং দিল্লিতে যাওয়ার পরে ম্যাক্সিমাম ভিসা রিজেক্ট করে দেয়। এবং এখন নতুন গ্রিস সরকার আবার আগে যে একটা চুক্তি ছিল শুধু বাংলাদেশের সাথে, এখন তারা চুক্তি করে, এখন তারা সমগ্র তৃতীয় দেশ আফ্রিকা সবার কাছ থেকে প্রায় 90,000-এর মতো সিজনাল ভিসা দিবে। তো এই যে চুক্তির কথা বলেন, এই চুক্তিটা কতদিন আগে হয়েছিল এবং সেই চুক্তির কতদিন, মানে কত বছর মেয়াদি, যে চুক্তির আন্ডারে 4,000 করে লোক নেবে প্রতি বছর বাংলাদেশ থেকে? যে চুক্তিটা হয়েছিল 2022 সালে, এবং শুধু বাংলাদেশ থেকে 15,000 লোক আনবে, শুধু অনলি বাংলাদেশ। কিন্তু সেটা প্রায় 2 বছর হয়ে গেল, এখন সে চুক্তির বাস্তবায়ন এখন আমরা আলোর মুখ দেখতে পারিনি। অর্থাৎ এই চুক্তির অধীনে কি কোনো লোকই যেতে পারেনি এখন পর্যন্ত? এই চুক্তির মাধ্যমে কিছু কিছু লোক আসছে, একেবারে যে আসে না সেটা নয়। বিভিন্ন পন্থায় দূতাবাসের, দিল্লি দূতাবাস থেকে অনেকে রিজেক্ট করে দিয়েছে। খুবই নগণ্য অল্প কিছু লোক এসেছে, সেটা কৃষি এবং রেস্টুরেন্টের। এবং আপনাকে একটা কথা বলি, এই গ্রিসে যত রেস্তোরাঁর যে ব্যবসাটা, সেটার সিংহভাগ বর্তমানে বাংলাদেশের কর্মী নিয়োজিত, সিংহভাগ। এবং বাংলাদেশের কর্মীরা শুধু তাদের যে কাজ এবং দক্ষতা নৈপুণ্য দেখিয়েছে, সেজন্য প্রত্যেকটি রেস্টুরেন্ট মালিক বাংলাদেশ কর্মী চায় তারা, অন্যান্য দেশের চেয়ে। আমাদের অপরচুনিটি অনেক, কিন্তু কর্তৃপক্ষের কিছু গাফলতির জন্য আমাদের এই লোকগুলো আসতেছে না এবং ভিসা কমপ্লিট হচ্ছে না। গ্রিস থেকে তার কন্ট্রাক্ট পেপার বের হচ্ছে, সবকিছু বের হচ্ছে, অথচ দিল্লি থেকে আমাদের ভিসা দিচ্ছে না। এটা একমাত্র কারণ আমাদের দূতাবাস নাই বাংলাদেশে। জি, তার মানে অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমাদের যে সুযোগ তৈরি হয়েছে গ্রিসে জনশক্তি পাঠানোর, অভিবাসী কর্মীদের পাঠানোর, সেই সুযোগটা আমরা নিতে পারছি না আমাদের দূতাবাস সংকটের কারণে। গ্রিসের দূতাবাস যেহেতু এখানে নেই। আমরা চলে যাচ্ছি আমিনুল মজুমদার আপনার কাছে জানতে চাইব যে এই যে 4,000 করে লোক পাঠানো প্রতি বছর যে নেওয়ার কথা বলা হয়েছে বাংলাদেশ থেকে, যে নতুন চুক্তির অধীনে, সেই চুক্তির অধীনে আমরা 4,000 করে লোক পাঠাতে পারি নাই, অর্থাৎ ব্যর্থ হচ্ছি শুধুমাত্র দিল্লি দূতাবাস থাকার কারণে। অর্থাৎ বাংলাদেশে গ্রিসের দূতাবাস নেই এবং পরিবর্তিত পরিস্থিতিতে যেহেতু ভারতের ভিসা এখন কিছুটা কঠিন হয়ে গেছে বাংলাদেশিদের জন্য, সেই কারণে। শুধুই কি এই কারণ, নাকি এর বাইরে আরও কোনো কারণ আছে, সেই বিষয়টি আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আমরা বাংলাদেশে একটা কঠিনতম পরিস্থিতির মধ্য দিয়ে একটা নতুন সরকার, অন্তর্বর্তী সরকার, তো অন্তর্বর্তী সরকারের কাজ ওনারা ওই পর্যায়ে যাইতে একজন নির্বাচিত সরকারের কার্যক্রমকে কন্টিনিউ করা তাদের জন্য হয়তো একটু কষ্টকর হইতেছে। আশা করতে সেটা খুব শীঘ্রই হয়ে যাবে। তবে হ্যাঁ,
বাংলাদেশে এমবাসি না থাকাটা আমাদের জন্য সবচেয়ে বড় কষ্টের কারণ। শুধু লোক নতুন আসতে না পারে না, আমরা যারা পুরনো আছি আমাদের অনেক কার্যক্রম বিঘ্নিত হয় আমাদের গ্রিসের এমবাসি বাংলাদেশে না থাকাতে। আমরা দীর্ঘদিন যাবত এই ব্যাপারে বিভিন্ন মহলে কথা বলে আসতেছিলাম, এবং আপনার সাথেও এই আগের অনুষ্ঠানে কথা বলছিলাম আমার যতটুকু মনে পড়ে। তো আমরা বিশ্বাস করতেছি এবং আশা করতেছি যে বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদের এই প্রবলেমটাকে মেজর প্রবলেম হিসেবে দেখে এটাকে একটু শুরু করার দিকে নেবেন। এতে করে আমার দেশ জাতি উপকৃত হবে। না, কিছু কিছু দেশের, ইউরোপের কিছু কিছু দেশের যাদের কিনা দূতাবাস দিল্লিতে ছিল, তাদের সাথে কিন্তু কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। তো তখন কিন্তু তারা কিছু কিছু দেশের কার্যক্রম এখানে কনসুলেট সেবা চালু করার কথা বলেছেন, এবং সেটা সম্ভবত কিছু কিছু দেশ চালুও করেছে। আশা করি গ্রিসেরটাও সমাধান হবে। তো আমি আবার কামরুজ্জামান ডালিমের কাছে একটু যেতে চাই, যে একটু অ্যাড করি, গ্রিসে বাংলাদেশিদের সমব্রাদারটা এত দৃঢ়, আমাদের বাংলাদেশিদেরকে রেসপন্সিবল পার্সন হিসাবে গ্রিকরা ট্রিট করে। পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় আমাদের শ্রমিকদের মূল্যায়ন কিন্তু এই দেশে অনেক বেশি। আমরা এই সুযোগটাকে কাজে লাগাইতে পারতেছি না, একটা স্টেবল সরকার না থাকার কারণে এবং এমবাসি না থাকার কারণে। আচ্ছা, একটা প্রসঙ্গ আমাদের কামরুজ্জামান ডালিম বলেন যে বৈধ, অনেকে অবৈধ ছিলেন, তাদেরকে বৈধ করা হচ্ছে। আমি দুজন উত্তর দিতে পারেন। আমি মনে হয় আপনার কাছেই জানতে চাইব যে যারা মানে কী সংখ্যক অবৈধ ছিলেন এবং কত সংখ্যক বৈধতা পেয়েছে, এরকম কোনো তথ্য কি জানা আছে? ধন্যবাদ আপনাকে আবারও। দেখুন, গ্রিসে আমাদের বাংলাদেশি বসবাস আনুমানিক 30,000 মতো আমাদের বসবাস গ্রিসে, এবং সেটার অধিকাংশ প্রায় 50% অবৈধ ছিল। অবৈধ মানে তাদের কাগজপত্র ছিল না। মানে 15,000 মতো। বাংলাদেশ সরকার এবং গ্রিস সরকার একটা চুক্তির ফলে প্রায় 14,000-এর মতো যারা অবৈধ ছিল সবাই লিগ্যালিটি নিয়ে গেছে। এখন মুষ্টিমেয় আংশিক তেমন অবৈধ নাই, সবারই মোটামুটি কাগজপত্র হয়ে গেছে। কিছু বাকি আছে যাদের পাসপোর্টের সমস্যা ছিল বা নামের সমস্যা ছিল, বা তারা যারা গ্রিসে নবাগত তাদের। এছাড়া বর্তমানে গ্রিসে অবৈধ বা বাংলাদেশের কাগজ ছাড়া লোক হাতে কয়েকজন। এবং আপনাকে আরেকটা তথ্য দিব, গ্রিসে যে কৃষি সেক্টর, যে স্ট্রবেরি, সেটা আমাদের বাংলাদেশিদের সুযোগতা দখলে। আমাদের কোনো বিকল্প নেই। যারা গ্রিসের বড় কৃষি মানে বড় ফার্ম বা বড় কৃষি কাজে নিয়োজিত, তাদের ফুল নির্ভরশীল আমাদের বাংলাদেশিদের উপরে। এবং আপনারা জানেন বাংলাদেশে যারা ইউরোপে আসে ম্যাক্সিমাম লোক গ্রাম থেকে আসে, তাদের সে একটা অভিজ্ঞতা আছে কিভাবে চাষাবাদ করবে, কিভাবে এটার ফসল উৎপাদন করতে হয়। এবং সবচেয়ে বড় কথা, আমরা যারা বিদেশে বাংলাদেশের আসি, আমরা অধিক টাইম কাজ করতে চাই যাতে আমাদের দুটা পয়সা বেশি হয়। কিন্তু অন্যান্য দেশের কিন্তু তারা কিন্তু সেই ওভার টাইমটা করে না। তার জন্য আমাদের কৃষিকাজে আলহামদুলিল্লাহ বাংলাদেশে 1 নম্বর আছে এখন। দ্বিতীয়ত সেকেন্ড রেস্তোরাঁ, যে লাইনটার ভিতরে আজ থেকে 5 বছর আগে একটা রেস্টুরেন্ট ঢুকলে বাংলাদেশে কাউকে খুঁজে পাওয়া যেত না, কিন্তু এখন 5 স্টার থেকে শুরু করে একদম সর্বনিম্ন একটা রেস্টুরেন্টে যান, সেখানে মিনিমাম একজন বাংলাদেশি পাবেন। এবং সেখানে শুধু তারা নিম্ন পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ে দায়িত্বে কাজ করতেছে। আমাদের এই যে সুযোগটা, যদি কোনো কর্তৃপক্ষে অনুষ্ঠানটা দেখে, তাদের প্রতি অনুরোধ রইল যে বিশাল জটিলতা আছে, সেটা যাতে নিরসন দ্রুত হয়। এবং এই সুযোগটা যদি আমাদের হাতছাড়া হয়ে যায়, যারা আমাদের গ্রিসটা একটা করিডোর, ট্রানজিট পয়েন্ট, তার আশেপাশে আফ্রিকা, আরব কান্ট্রি বিভিন্ন আছে, তারা সুযোগটা নিয়ে নেবে, যে অন্যদের দখলে চলে যাবে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে আমাদের যারা গেছেন, বেশিরভাগই তো আমরা গ্রিসে যারা গেছেন নানাভাবে তারা গেছেন এবং এখন বৈধ হওয়ার সুযোগ পেয়েছেন, বৈধ হচ্ছেন। তো যারা রেস্টুরেন্টে কাজ করছেন তারা তো আসলে তাদের কি আগে থেকে ওই বিষয়ে দক্ষতা ছিল কিনা, বা যারা একটু অদক্ষ তারাও কাজের সুযোগ পাচ্ছেন রেস্টুরেন্টে, তারাও ভালো করছেন, নাকি ওখানে গিয়ে কোনো কোর্স করতে হচ্ছে? এই বিষয়ে যদি আপনার জানা থাকে, যদি আমাদের সাথে শেয়ার করেন। জি, আমার জীবনটা আমিও রেস্টুরেন্ট জগৎ থেকেই শুরু করছি। জি বলেন। আলহামদুলিল্লাহ, আমি আমার এই সার্ভিস চলাকালীন সময়ে অনেক বাইরের
সহযোগী হইতে পারছি, আল্লাহর কাছে হাজার শুকর। একটা ভালো জায়গার কথা বলছেন, এই জায়গাটায় আমরা যদি কোনো স্কিল লোক তৈরি করতে পারি দেশে পাঠানোর জন্য, তাইলে এই বাজারটা 80% বাংলাদেশিদের হাতে থাকবে। আর কৃষির যে বিষয়টা, যে কৃষি নিয়ে একটু বলেন, যে কৃষির সম্ভাবনা কতখানি? কৃষির সম্ভাবনা বাংলাদেশের জন্য শতভাগ। এটা এত ভালো একটা বাজার এই গ্রিসটা, ওই যে একটু আগে ডালিম ভাই বলতেছিলেন যে এটা একটা ট্রানজিট পয়েন্ট। এই ট্রানজিট পয়েন্ট হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে লোক আসে, কিন্তু এখানে কেউ স্টে করে না, অনেক লোক স্টে করে না। আচ্ছা, অন্যদিকে আমাদের সরকার যদি গভর্নমেন্টের সাথে একটা রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে লোক আদান প্রদান করে, তাহলে একটা দীর্ঘকালের জন্য আমরা গ্রিকদের সাথে এই রাষ্ট্রীয়ভাবে লাভজনক একটা কর্মপন্থা পরিচালিত করতে পারবো, আমার বিশ্বাস। গ্রিসে কি, যেমন আমরা বলে থাকি যে আমরা কৃষি প্রধান বাংলাদেশ, অর্থাৎ এখানে ব্যাপক কৃষিকাজ রয়েছে, তো ওইখানে গ্রিসের সমাজ ব্যবস্থা তো আমরা মনে করি যে কিছুটা শিল্পায়ন ভিত্তিক, সেখানে কৃষিকাজের সম্ভাবনা কি এতটাই বেশি যে সেই কৃষিক্ষেত্রে বাংলাদেশ থেকে লোকজন গিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে? জি, সুন্দর কথা বলছেন। আসলে গ্রিসের যে মূল কথাটা, এরা হলো কৃষি এবং ট্যুরিজমের উপরে নির্ভরশীল। আচ্ছা, তাদের মূল হইল কৃষি, এটি হইল ট্যুরিজম। গতকালকে একটা নিউজে শুনছিলাম আমি, শুধু জার্মানি থেকে 4 মিলিয়ন টুরিস্ট আসছে, শুধু জার্মানি থেকে। এবারে বুঝেন এখানে ট্যুরিজমটা কত বিস্তৃত, আর তাই এদের সাথে রেস্টুরেন্ট, হোটেল, মোটেল এগুলি কতটুকু ব্যাপকভাবে জড়িত। আর ওই বাজারটা আমাদের বাংলাদেশিদের হাতে, কারণ আমাদের বাংলাদেশি প্রত্যেকটা নাগরিক বিদেশে আসার পরে এত বেশি রেসপন্সিবল হয় যে এটা বাংলাদেশে থেকে বোঝা মুশকিল। বিদেশে আসার পরে অটোমেটিক্যালি সে রেসপন্সিবল হয়ে যাইতেছে। এটা অটোমেটিক্যালি, মানে আল্লাহ প্রদত্ত। আমাদের জনশক্তি বাজারের জন্য ভালো সংবাদ। আমরা কামরুজ্জামান ডালিম আপনার কাছে জানতে চাইবো যে গ্রিসে যেতে হলে এই যে রেস্টুরেন্ট খাতে সম্ভাবনা, কৃষি খাতে সম্ভাবনা, তো বৈধ উপায় যদি যেতে চায় কেউ, তাহলে কি কি বিষয়, মানে কি কি প্রয়োজন তার জন্য? স্টুডেন্ট বিষয়ে আসা যায় 1 নাম্বার, এবং 2 নাম্বার হচ্ছে যদি গ্রিসের কোনো কোম্পানি, সে কৃষক হোক অথবা রেস্টুরেন্ট মালিক বা কোনো আবাসিক হোটেলের মালিক, সে যদি কাউকে স্পন্সর করে, যেটাকে আমরা স্পন্সর বলি, সেই হিসাবে সে আসতে পারবে। এবং তৃতীয়ত পথ হচ্ছে যে অবৈধভাবে, এটা তো জানেন, এটা তো বলা বাল্য নাই, বাংলাদেশের প্রায় 90% লোক ইউরোপে ঢুকেছে বাইপথে, বাই রাস্তা দিয়ে, কিন্তু সেটাতে আসার কাউকে পরামর্শ করব না, যেহেতু বাংলাদেশকে এখন ভিসা দিচ্ছে। অতএব স্টুডেন্ট বিষয় এবং এগ্রিকালচার, রেস্তোরাঁ, আবাসিক, কনস্ট্রাকশন, বিভিন্ন কাজে আসা যায়। আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে একটা ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিব, সেটা হচ্ছে বাংলাদেশ দূতাবাসের মাননীয় নাহিদুর রহমান সুমনা, তার সাথে আমার ব্যক্তিগত একটি কথা হয়েছে এই বিষয় নিয়ে, দূতাবাসের বিষয় নিয়ে। উনি যেটা বলছে যে গ্রিসের যে পররাষ্ট্রমন্ত্রী কিছুদিনের ভিতরেই বাংলাদেশে তাকে সফর করানোর জন্য তারা ব্যবস্থা করতেছে। আচ্ছা, এবং এই সফরটা যদি হয়ে যায়, আশা করবো বাংলাদেশের যদিও দূতাবাস নাও হয়, এই ভিসার ব্যাপারে যেহেতু দিল্লির সাথে বাংলাদেশের একটা টানাপোড়েন আছে, এখন যে ভিসা জটিলতা রয়েছে, সেই ভিসা জটিলতা কিছুটা কাটানো সম্ভব। এ ব্যাপারে অগ্রগতি কতদূর এবং কবে নাগাদ আসতে পারেন, এরকম কোনো তথ্য কি জানা আছে? ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিক দিয়ে যদি সে বাংলাদেশ থেকে কোনটা ইনভিটেশন আসে, রাষ্ট্রদূতের পক্ষ থেকে তাকে বাংলাদেশে নেওয়ার তারা চেষ্টা করবে। এবং দেখুন, আমাদের এই গ্রীষ্মে শুধু ভিসার সমস্যা নেই, আরো কিছু মেজরিটি সমস্যা আছে। যারা গ্রীষ্মে অনেকদিন যাবৎ বসবাস করে এবং মোটামুটি যারা এ জায়গায় সেটেল হয়েছে, ফ্যামিলি আনার যে একটা বিড়ম্বনা, সেটা আর বলার কোনো অপেক্ষা রাখে না, শুধু একমাত্র দূতাবাসের জন্যই। আচ্ছা, সেই দূতাবাসটা যদি আমাদের বাংলাদেশে হয়ে যায়, আপনি ভিসা এটা হবে, সমাধান হবে, ফ্যামিলি ভিসার সমাধান হবে, যারা গ্রীষ্মে লেখাপড়া করতে আসতে চায় তাদের ব্যাপারে সহজ হতে হবে। এবং দেখেন গ্রীষ্মের যে একটা নতুন সম্ভাবনাময় দেশ বাংলাদেশের জন্য, এবং এটা অতি দ্রুত, অতি তাড়াতাড়ি কর্তৃপক্ষ যাতে এটা ব্যবস্থা নেয়, আর না আমাদের কাছ থেকে এই অপরচুনিটি হাতছাড়া হয়ে যাবে। ফ্যামিলি ভিসা দেওয়ার ক্ষেত্রে বাধাটা কোথায়, অর্থাৎ কেন তাদেরকে রিজেক্ট করা হয়? এই দেশের আসলে আইনের জটিলতাটা অনেক,
ফ্যামিলি যারা আনার জন্য এদেশের কিছু কাগজপত্র জটিলতা, বাংলাদেশের যে মেরিট সার্টিফিকেট সেটার সত্যায়িত, পুলিশ ক্লিয়ারেন্সের সত্যায়িত, এগুলা অনেক লং টাইম হয়ে যায়। আচ্ছা, না এটা একমাত্র সমাধান দূতাবাস। জি, না এই দূতাবাস কেন্দ্রে কি ধরনের সমস্যা সেটাই জানতে চাচ্ছিলাম। যে যিনি বা দেখুন আমাদের যে এগুলা ইন্ডিয়াতে যায়, ইন্ডিয়াতে আবার ফেরত পেতে পেতে অনেক সময় হয়ে যায়। আপনি দেখেন, আপনি যদি কোনো ফ্যামিলি আনবেন, আপনার একটা ঘর দরকারি, এখানে একটা নিজের নামে ঘর নিতে হয় কাগজপত্র, অথচ আপনার কাগজপত্র আস্তে আস্তে 1-1.5 বছর হয়ে গেল, আপনার ঘর দিয়ে কি করবেন? তারপর বাৎসরিক একটা ট্যাক্সের ব্যাপার আছে, গত বছর আপনি ট্যাক্স ফি করছেন, আরেক বছর আবার চলে আসছে। জি, এরকম বিনা মানে লং টাইম হওয়াতে আমাদের সমস্যাগুলো। যদি দূতাবাস হতো, আপনি পেপার জমা দিতেন, ইমিডিয়েট একটা রেজাল্ট পাতেন, হ্যাঁ বা না। জি, আপনার প্রস্তুতিটা সেরকম হতো, কিন্তু এই প্রস্তুতি তো নেওয়া যাচ্ছে না, কোনো রেজাল্টও শোনা যাচ্ছে না। মানে আপনি ছেড়ে দিন আকাশে ঘুরি, বাতাসে উঠতেছে, যে দিক মন চায় সেদিক যাচ্ছে, এরকম আর কি। জি, বুঝতে পারছি। আমিনুল মজুমদার, এই যে ফ্যামিলি নেয়ার ক্ষেত্রে যে ধরনের জটিলতার কথা আমাদের ডালিম ভাই বললেন, আপনি কি মনে করেন, বা যারা আছেন তারা কি, যারা নিতে পারছেন তারাও কি এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করেই তাদের ফ্যামিলি নিতে হয়েছে? জি, আমার ফ্যামিলি এখানে 2010 সালের জানুয়ারি থেকে। তো একটু আগে ক্যামেরা যে বাচ্চাটাকে আপনি দেখলেন, এই বাচ্চাটা এখানে জন্মগ্রহণ করছে, অথচ বাংলাদেশ থেকে একটা এই ফ্যামিলি সার্টিফিকেট অ্যাটেস্টেশন করাইয়া ওটা ইন্ডিয়াতে পাঠানো হয়েছে। এখন এটা ইন্ডিয়াতে ওরা রেখে দিছে, আমাকে বলতেছে একটা নতুন ফি জমা করানোর জন্য। এখন আমি এই মুহূর্তে বুঝতেছি যে কি ওয়েতে ইন্ডিয়াতে আমি ফিটা জমা করাবো। আচ্ছা, এই কথাটা এই জন্য বললাম যে ফ্যামিলি নিয়ে আসলাম, সমস্যা আমার এখানে শেষ হয়ে গেল না। ওকে ম্যান, ফ্যামিলি আনতে পারতেছেন, এটা একটা ভাইটাল ইস্যু। জি, নিয়ে যারা আসছি তারাও তো শান্তিতে নাই। কারণ কি? কারণ বিভিন্ন কারণে বিভিন্ন সময় বিভিন্ন ডকুমেন্টস আমাদের লাগে, যেটা আমাদেরকে সত্যায়িত, বাংলাদেশে একবার সত্যায়িত করো, ইন্ডিয়াতে গ্রিক এম্বাসিতে সত্যায়িত করো, সেটা আবার বাংলাদেশে ভিসা সেন্টারে ফেরত যায়, ওইখান থেকে আমাদের কাছে আসে, একটা দীর্ঘমেয়াদী মানে দীর্ঘসূত্রতার মধ্যে জিনিসটা পড়ে। জি, এটা করতে করতে যেই পিরিয়ড টাইমটা আমাদেরকে দেওয়া হয় কাগজটা জমা করানোর জন্য, ওই পিরিয়ড টাইমটা চলে যায়, আমরা জমা করতে পারি না, তো আবার নতুন করে শুরু করতে হবে। আচ্ছা, মানে বিরাট বিড়ম্বনা এটা। জি, এই বিড়ম্বনাটা শুধু এখন মানে এই যে পরিবর্তিত পরিস্থিতির সময়, এই সময় আছে নাকি আগে থেকেই এই সমস্যাটা ছিল? আগের থেকে সমস্যা ছিল। এই পরিবর্তিত পরিস্থিতি আমাদেরকে কোথায় আঘাত করছে? গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে চুক্তিটা হচ্ছে 4000 করে লোক নিয়ে আসবে বছরে, ওই জায়গায় একটু আঘাত করছে বিশেষভাবে, যেহেতু আমাদের সরকার পরিবর্তনের কারণে রাষ্ট্রীয় পরিস্থিতি স্টেবল না হওয়ার কারণে ওই লোকগুলি আগের ধারাবাহিকতায় ইন্ডিয়াতে গিয়ে ভিসা গ্রহণ করতে পারে নাই। যদি আগের ধারাবাহিকতা বলবৎ থাকতো তাহলে আগের তুলনায় কিছুটা কাজ ইজি থাকতো। আমি এই জন্য আমি কোনো বর্তমান গভর্নমেন্টকে দোষী করতেছি না, কারণ বর্তমান আমি এটা বুঝি, নাগরিক হিসেবে বর্তমান গভর্নমেন্টের কিছু দায়বদ্ধতা আছে, কিছু সীমারেখা আছে। নির্বাচিত গভর্নমেন্টের ওই সীমারেখাটা থাকে না, তারা আনলিমিটেড থাকে। তো আমি বিশ্বাস করতেছি বর্তমান গভর্নমেন্টও এই ফাঁক ফোকরগুলি জানবেন, প্রবাসীদের পাশে এসে দাঁড়াবেন, কারণ আমাদের সবচাইতে বড় আয়ের উৎস রেমিটেন্স। এই রেমিটেন্স প্রবাহকে চলমান শক্তিতে পরিণত, আরো দৃঢ় শক্তিতে পরিণত করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে সহযোগিতা করবেন। আর যেহেতু উনি একমাত্র ব্যক্তি পৃথিবীর প্রায় সকল দেশের রাষ্ট্রীয় উপরস্থ ব্যক্তিদের সাথে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমরা আশা এবং বিশ্বাস করতেছি ওনার পক্ষে এটা আরো সহজভাবে করা সম্ভব হবে। জি, আমরাও আশা করি যে এই সমস্যা হয়তো কেটে যাবে। এখন বর্তমানে যে সমস্যাটার উদ্ভব হয়েছে সেটি কেটে যাবে। আমি আমরা যেমন ডালিম আপনার কাছে জানতে চাইব যে গ্রিসে সাধারণত রেসিডেন্সিয়াল পারমিট পেতে কতদিন সময় লাগে? একজন মানুষ যদি স্বাভাবিকভাবে থাকার মানে অভিবাসী হওয়ার বা রেসিডেন্সিয়াল পারমিশন পেতে চায় তাহলে কতদিন সময় লাগে? দেখুন, গ্রিসে দীর্ঘদিন এই রেসিডেন্সিয়াল পারমিটের যে একটা ব্যবস্থা সেটা বন্ধ ছিল দীর্ঘদিন, প্রায় 2005 সাল থেকে শুরু করে প্রায় 2014 সাল পর্যন্ত প্রায় 10টি বছর অফ ছিল, কোনো রেসিডেন্সিয়াল কোনো ব্যবস্থা ছিল না, একদম বন্ধ ছিল।
তারপর 2014 পর থেকে তারা একটা আইন করেছিল যে এই গ্রিসে যাদের 7টা সরকারি ডকুমেন্ট থাকবে তাহলে তারা গ্রিসে বৈধতা নিতে পারবে। এবং সেটাকে শিথিল চলতে চলতে বাংলাদেশের সাথে 2022 সালে একটা নতুন চুক্তি হয় যে শুধু একটা ডকুমেন্ট থাকলেই সে দেশে লিগ্যালিটি নিতে পারবে। সেটা কি শুধু বাংলাদেশিদের জন্য? সেটা ছিল শুধু বাংলাদেশিদের জন্য। এখন যেহেতু গ্রিসের কাজ আসলে কি বর্তমান আপনি গ্রিস একসময় খুব ইকোনমিক্স অর্থনীতি খুব খারাপ ছিল, এখন বর্তমানে গ্রিসে কেউ যদি আসে তার 2টা হাত 2টা পা নিয়ে আসলে মাসে 1.5 লাখ টাকা পাঠাতে পারবে অনায়াসে। এবং আরেকটা কথা, গ্রিসের যেহেতু কাজের প্রচুর চাহিদা, অনেক লোক সংকট এবং এটা করিডোর, এখান থেকে সবাই চলে যায়, সেজন্য এই গ্রিস সরকার এখন আবার নতুন একটা আইন করেছে যাদের গ্রিসে 3টা ডকুমেন্ট আছে গভর্নমেন্ট সরকারি, তাহলে সে দেশে লিগ্যালিটি নিতে হবে। কি ধরনের? এবং সেটার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এখনো সরকার সেটা ওপেন রাখছে তাদের স্বার্থের জন্য, যেহেতু তাদের কর্মীর অভাব। এখন বর্তমানে টাইম আছে 3 বছরে যদি গ্রিসে আপনার একটা ডকুমেন্ট থাকে সরকারি, হাসপাতাল, ব্যাংক, ট্রেন, বাস, যে কোনো একটা ডকুমেন্ট যদি 3টা থাকে তাহলে আপনি দেশে লিগ্যালিটি হওয়া যায়। অর্থাৎ 3 বছর মেয়াদি, এটা প্রমাণ করতে হবে যে মানুষটি 3 বছর গ্রিসে আছে। এই জি সে 3টা ডকুমেন্ট দিলে আপনি 3টা মানে 3 বছর 1 2 3 ধারাবাহিকতা থাকলে আপনি গ্রিসের বর্তমান যে আইন চলতেছে আপনি লিগ্যালিটি বা বৈধতা রেজিডেন্সিয়াল পারমিট পাওয়া যায়। এটা পরিবর্তন। এবং আপনাকে আরেকটা কথা বলি, দেখুন এক সময় শুধু বাংলাদেশি নির্ভর ছিল গার্মেন্টস সেক্টর, যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর, এখন শুধু গার্মেন্টস কে ওভার করে এখন রেস্তোরাঁ সেটা আমরা দখল করে নিয়েছি। কৃষি তো এক ভাগ আছে, 3টা সাইড বর্তমান আমাদের বাংলাদেশের, গার্মেন্টস, রেস্তোরাঁ, কৃষি। এবং এটা যদি সরকারিভাবে আরো উদ্যোগ নেয় আমার মনে হয় গ্রিসে শ্রমিকে 1 নম্বর থাকবে বাংলাদেশ। আচ্ছা, সেজন্য অতি দ্রুত কর্তৃপক্ষকে বলবো গ্রিসের বাংলাদেশের দূতাবাস ঢাকাতে যেতে হয়, অতি শীঘ্র আপনি একটা কাজ করেন, এইটা করেন, আর নয় আমাদের হাতছাড়া হয়ে যাবে, সুযোগ সবসময় আসে না। জি, আমরা তাই আশা করি। ডালিম ভাই, আমি শুধু জানার জন্য একটু বলছি যে আমরা অবশ্যই চাই যে যারা গ্রিসে যাবেন বৈধ পথে যাবেন। গ্রিস কেন, যে কোনো দেশেই, বিশ্বের যে কোনো দেশেই বাংলাদেশ থেকে যেই যাবেন বৈধ পথেই যাবেন, কিন্তু তারপরেও তো আমরা দেখি যে গ্রিসে কিছু মানুষ অবৈধভাবে যায়, অবৈধ পথে যায়, সমুদ্র পাড়ি দিয়ে যায়, রাস্তা দিয়ে যায়, নানাভাবে যাওয়ার চেষ্টা করে বা যায়। তা আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি একজন অবৈধভাবে চলেই যায়, যাওয়ার পরে সেখানে কি তার কাজের সুযোগ মানে সে পায় নাকি কি অবস্থা দাঁড়ায় তার জন্য? দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যদি কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে, তার কাগজ থাকুক বা না থাকুক আমি তাকে রাখবো। জি, একটা বাংলায় কথা আছে, যদি পেটে ক্ষুধা থাকে চাল আর পানি খাইও কিন্তু ক্ষুধা নিবারণ করা যায়। অতএব গ্রিসে যেহেতু কর্মীর অনেক সংকট, সেজন্য কেউ গ্রিসে যদি আসে, আমি আপনাকে শুরুতে একটা কথা বলতাম যে 2টা হাত 2টা পা নিয়ে আসলে তার কাজ হয়ে যায়। কিন্তু তাকে আইনের আড়ালে চলতে হয়। আচ্ছা, আমিনুল ভাই মানে কিছু বলতে চাচ্ছিলেন এই বিষয়ে? আমি যে প্রশ্নটা করলাম যে অনেকে তো যায় আসলে এইভাবে। আমি যেহেতু আপনার সাথে এই গার্মেন্টস সেক্টরটা নিয়ে আগে কথা বলছিলাম, তো আমি এটা আসলে সামনে আনি নাই ইচ্ছাকৃতভাবে, যেহেতু ডালিম ভাই আনছে, আমি একজন গার্মেন্টস এর মালিক হিসাবে আমি অতীত বলছি। এটা একটা হিউজ বাজার, এটা একটা হিউজ বাজার। এই বাজারটা এই বাজারে আমাদের স্কিল লোক আছে। তো গভর্নমেন্ট কিন্তু ইচ্ছা করলে এই বাজারটায় এই অঘোষিত এবং ঘোষিত দুইভাবেই লোক প্রেরণ করতে পারে। আপনি কৃষিতে ঘোষিত লোক পাঠাইলেও সে গার্মেন্টস সাপোর্ট দিতে পারবে। কিছু কথা তো আমরা টেলিকাস্টে বলতে পারি না। তবে সবার উপরে যেটা কথা, আমার বাংলা মায়ের যে কোনো সন্তান এই গ্রিসের মাটিতে এসে পড়বে, আমার চোখের সামনে পড়লে অন্তত আমি প্রথম বাংলাদেশে তাকে ভাই হিসেবে বুকে টেনে নেব। কোন ধর্ম, কোন বর্ণ, কোনো কিছু নাই, তার পরিচয় সে বাংলাদেশি, সে আমার ভাই, আমি তাকে সাপোর্ট দিতে চেষ্টা করব। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশে যতজন নাগরিক গ্রিসে বসবাস করে, ডালিম ভাই সহ প্রত্যেকটা নাগরিক এই জায়গায় নিজের সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করে। এটা বিদেশে আপনার দাওয়াত রইলে আপনি আসবেন, আপনি অবলোকন করবেন আমাদের এই আতিথেয়তা। আর ইউরোপের মধ্যে গ্রিস, যেহেতু আমি গ্রিসে থাকি, আমি ডিফেন্স করতেছি গ্রিসকে, আমি যতটুকু আমার অবজারভেশন 2-10টা কান্ট্রি যেটা ঘুরছি, আমার সবকিছু মিলে এই গ্রিস সবচেয়ে অতিথি প্রিয় বাংলাদেশিরা বসবাস করে বলে আমি বিশ্বাস করতেছি। আচ্ছা,
অবশ্যই। এখানে জি বলেন। সবচেয়ে অপরিচিত ব্যক্তিটাও আপন মায়ের পেটের ভাইয়ের মতো আতিথেয়তা পায়। আপনারা শুধু আমাদেরকে ভাই দেন, তাদের আতিথেয়তা আমরা দিব। এটা আমি লাইভে বলতেছি। আমার রাষ্ট্রীয় অবকাঠামো থেকে শুরু করে আমার গ্রাম পর্যায়ে সকল মানুষ শুনতেছে, অর্থাৎ এটা সব জায়গায় যাবে, পৃথিবীর সকল মানুষ শুনতেছে। জি অর্থাৎ দিচ্ছি আপনারা আমাদেরকে ভাই দেন। অর্থাৎ কেউ যদি গ্রিসে যায় তাকে যে শুধু গ্রিসের মানুষই কর্মসংস্থানের ব্যবস্থা করবে তা না, আপনারা যারা আছেন অর্থাৎ বাংলাদেশি যারা প্রতিষ্ঠিত আছে তারাও তাদেরকে কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করতে পারবে। কোনো বিতর্ক নাই ব্যাপারে, এক কথায় হ্যাঁ। আমি একটা তথ্য আপনাকে দেই, একটা গুরুত্ব অনেকে হয়তো জানবে। দেখুন, এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর রাখে, বাংলাদেশে যে লোকগুলো আসতেছে আপনারা জানেন ইউরোর দাম অনেক বেড়ে গেছে, প্রায় 125 টাকার মতো। বর্তমানে কেউ যদি গ্রিস থেকে সব কাগজপত্র অরিজিনাল সবকিছু বাংলাদেশে গেছে, দিল্লির ভিসার জন্য খরচ হয় 4-5 লাখ টাকা। আচ্ছা, এদিক দিয়ে 4-5 লাখ টাকা, 10 লাখ বিমান ভাড়া, বর্তমানে 12 থেকে প্রায় 15 লক্ষ টাকা খরচ হচ্ছে। মানে খরচটা অনেক বেশি। কিন্তু এই 15 লক্ষ টাকা খরচ, অথচ এই 15 লক্ষ টাকা খরচ হওয়ার কথা নয়, কারণ শুধু আমাদের প্রসেসিংটা এখন নাই সুষ্ঠু মতে, সেজন্য 15 এমনকি 18 লক্ষ টাকা দিয়ে আসতেছে। আচ্ছা, এই টাকাটা কেন দিবে? সরকারকে জানা উচিত যে আমাদের দেখেন এরকম কিছু কিছু দেশের বাংলাদেশে এম্বাসি আছে, সেখানে 10,000 5,000 লোক নাই, অথচ সে এম্বাসি হয়ে গেছে। আর আমরা এখানে 30 থেকে 35,000 লোক, আমাদের এম্বাসি নাই। এটা কেন সরকার বুঝতেছে না যে একটা দেশ, ইউরোপের নতুন দেশ, সেই হিসাবে জনসংখ্যা যাচ্ছে, কর্মসংস্থান যাচ্ছে, আমাদের এই পথটা কেন আমরা দখল করে নিতেছি না? 18 লক্ষ টাকা খরচ হচ্ছে একজন লোক আসতে। জি আমরা বুঝতে পারছি, সেটা তো ঠিকই আছে, কিন্তু বাংলাদেশ চাইলে তো গ্রিস দূতাবাস বাংলাদেশে স্থাপন করবে কি করবে সেটা তো সেই দেশের স্বার্থ। আমিন ভাই একেবারে আমরা শেষ করবো, 30 সেকেন্ড যদি কিছু বলার থাকে শেষ মুহূর্তে যদি বলেন। ইমরুল কায়েস ভাই, একটা এমবাসি সর্বোপরি আমাদের যে কত বেশি প্রয়োজন আপনি চিন্তা করেন তো। প্রতি বছরে যদি আমার বৈধভাবে 5 থেকে 10,000 লোক এই গ্রিসে আসে, আমি ধরে নিলাম এদের অর্ধেক লোক গ্রিসে স্টে করলো না, অন্য দেশে চলে গেল। তো আমাদের সরকারের জন্য তো এটা একটা বিরাট অপরচুনিটি ভাই, অন্তত গ্রিসে পাঠান, সে অন্য জায়গায় নিজ দায়িত্বে চলে গেল। আমিনুল ভাই আপনাকে ধন্যবাদ, এবং কামরুজ্জামান ভাই, ডালিম ভাই আপনাকেও ধন্যবাদ। দুজন অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আমাদের দুজন অতিথির যে আলোচনা আমরা শুনলেন, সেখান থেকে আমরা একটা কনক্লুশন ড্র করতে পারি এভাবে যে গ্রিসে ব্যাপক সম্ভাবনা রয়েছে, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে, কৃষি খাতে এবং ট্যুরিজম খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা আমি আশা করব যে বাংলাদেশের সরকার এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কাজে লাগাবেন। সেজন্য যে ধরনের জটিলতা রয়েছে, ভিসা জটিলতা, দূতাবাস জটিলতা, এগুলো কাটানোর জন্য উদ্যোগ গ্রহণ করবেন, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজ আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।